কক্সবাজারে পৌঁছেই খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন স্থানীয় জনসভায়। বিএনপি কর্মী সমর্থকের মাঝে উৎসবের আমেজ। বৈশ্বিক বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ায় প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ। সব নাগরিকের সম্মান ও মর্যাদা নিশ্চিত করে উন্নয়নের পথে হাঁটতে চায় সরকার। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রেকর্ড বরাদ্দ। বাজেট ব্যয়ে মন্ত্রণালয়ের দুর্বলতা দূর করার পরামর্শ সিপিডির। কাঠামোগত ত্রুটি সারানোর ঘোষণা। মধ্যপ্রাচ্য সংকটের মাঝে জাপান, কোরিয়া ও হংকংয়ে জনশক্তি রফতানিতে আসার আলো। 3 পার্বত্য জেলা থেকে বাড়ছে কর্মী প্রেরণ। বাজার ধরে রাখতে প্রশিক্ষণের উদ্যোগ। এবং পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ারের তকমা পেলেন ইলন মাস্ক। মহাকাশের পর বিশ্ব শেয়ার বাজারেও রাজত্ব স্পেস এক্সের। $2 ট্রিলিয়ন বাজার মূল্য ছাড়ালো প্রতিষ্ঠানটি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাত আরা জশোয়া। কক্সবাজার পৌঁছেই পাতলি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেবেন স্থানীয় জনসভায়। একদিনের সফরে সকাল 9:55 দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে সরকার প্রধান কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও তার স্ত্রী হাসিনা আহমদ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সড়কপথে যান পিএমখালী ইউনিয়নে পাতিলি খাল পুনঃখনন কর্মসূচির অনুষ্ঠান স্থলে। এরপর সেখানে তিনি একটি সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে। এরপর ডুলাহাজরা সাফারি পার্ক পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর পেকুয়া উপজেলায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন তিনি। তারপরে নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালের সামনে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগদান করবেন সরকার প্রধান। এই মুহূর্তে কক্সবাজার আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। তারেক রহমান তিনি আজকে একদিনের যে সফর এসেছেন কক্সবাজারে, তিনি এখন এখানে অবস্থান করছেন এবং ইতিমধ্যে যে পিএমখালী যে ইউনিয়ন রয়েছে সেখানে পাতলি খালের পুনঃখননের কার্যক্রম তিনি উদ্বোধন করেছেন। এই মাত্রই উদ্বোধন শেষে তিনি সেখানে একটা গাছের চারা লাগিয়েছেন তার পাশেই, এবং তারপরে এখানে যে পথসভা রয়েছে এই খাল খননের কর্মসূচির পাশেই তার একটা পথসভা রয়েছে, সেখানে তিনি যুক্ত হবেন। কিন্তু অসংখ্য নেতাকর্মী সেই ভোর থেকে অপেক্ষা করছেন। বৈরী আবহাওয়ার মধ্যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টিটি কম রয়েছে, কিন্তু নিচে এই মাঠে পানি রয়েছে এবং উপরে বৃষ্টি। এবং তিনি এই মঞ্চে আসার পর মূলত এখানকার নেতাকর্মীদের মধ্যে স্লোগান আপনারা শুনতে পাচ্ছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তাদের যে উদ্দীপনা তারা আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু দেখানোর চেষ্টা করবো ক্যামেরা পার্সনকে, যিনি রয়েছেন আমাদের ভিডিও জার্নালিস্ট মিজান। আপনি দেখাবেন একটু যেখানকে যে মানুষের মধ্যে উচ্ছ্বাস রয়েছে বৃষ্টির মধ্যে, সেই সকাল থেকে আরও ভোর থেকে তিনি এসেছেন এই এলাকায়, তারা এসেছেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু এই মঞ্চে আসছেন, আমরা দেখতে পাচ্ছি তার যে প্রধানমন্ত্রী স্টেজে আসছেন, প্রবেশ করবেন। তার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আপনি দেখতে পাচ্ছেন দূরে দাঁড়িয়ে থাকা মানুষজন যারা এই মঞ্চের কাছাকাছি আসতে পারেননি তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, তিনি কিন্তু সঙ্গে রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন রহমান এই মঞ্চে এখন উপবিষ্ট হলেন, মঞ্চে আসলেন এবং তিনি হাত নেড়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা করছেন। এবং দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী তিনি তার সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, তার সঙ্গে রয়েছেন একই সঙ্গে পানি সম্পদ মন্ত্রী শহীদ চৌধুরী এনেও কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা, আসলে মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কক্সবাজারে আসার পর আজকে এই প্রথম কোন একটি সভায় তিনি যোগ দিলেন, অর্থাৎ খাল পুনর্খনন কর্মসূচি শেষে
তিনি এই সমাবেশে যোগ দিচ্ছেন, যার সঙ্গে দুজন মন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন। তারা এখানে অবস্থান আছেন, তারা এই মঞ্চে। একই সঙ্গে এখানকার মানুষজন যারা রয়েছেন, জেলা প্রশাসনের কর্মকর্তারা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু রয়েছেন। একই সঙ্গে তার নিরাপত্তায় নিয়োজিত যারা রয়েছেন তারাও কিন্তু এই আজকের এই পথসভায় তারা কিন্তু রয়েছেন। এই সমাবেশ কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ এই পথসভা কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা একটু থামতে চাই। কোরআন তেলাওয়াত এখন হবে, যার মাধ্যমে এই পথসভা শুরু হতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। والذين من قبلكم لعلكم تتقون। প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। আমরা সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। বৈশ্বিক বিনিয়োগের জন্য প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ এবং স্থিতিশীল পরিবেশের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ডক্টর খলিলুর রহমান। শনিবার সকালে রাজধানীর হোটেলে সোনারগাঁও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতিক কর্মপরিকল্পনা বিষয়ক সম্মেলনে একথা বলেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। You are the driving force of our economic progress, and this government stands fully ready to power your growth. Let me assure you today that our government is fully committed to implementing deep structural reforms to improve the ease of doing business. Dynamic leadership of our Prime Minister, Mr. Tariq Rahman, our government is committed to providing the hard-working and fast-learning people of Bangladesh the skills, the tools and the networks that they so richly deserve for ensuring a dignified life and comfortable living. সাশ্রয়ী মূল্যে দেশের মানুষের মৌলিক অধিকার পূরণে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে আগামী অর্থ বছরের বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। বিএনপি সরকারের এমন দর্শনকে সাধুবাদ জানালো বাজেট বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্বলতা কাটানোর পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, বিকলাঙ্গ স্বাস্থ্য খাতকে সবল করতে দূর করা হবে রাজনৈতিকভাবে সৃষ্ট কাঠামোগত ত্রুটি। কামরুল হাসান সবজের রিপোর্ট। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে মানুষের মৌলিক অধিকার পূরণে প্রায় বিকলাঙ্গ স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে আগামী অর্থ বছরের বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৯,৪০৯ কোটি টাকা, যা জিডিপির ১.০২% আর চলতি অর্থ বছরের বরাদ্দের তুলনায় প্রায় দ্বিগুণ। প্রস্তাব করছি স্বাস্থ্য খাতে শুধু করেছেন দেশের চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রাংশ উৎপাদন শিল্পের বিকাশে দরকারি কাঁচামাল আমদানিতে শুল্ক সীমিত রাখার প্রস্তাবও দিয়েছেন। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট এপিআই তৈরির নতুন ৫১টি কাঁচামালের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব। সরকার চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস শিল্পকে একটি অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প খাত হিসাবে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। স্বাস্থ্য খাত নিয়ে বিএনপি সরকারের এমন ভাবনাকে সাধুবাদ জানিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বাজেট ব্যয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্বলতা কাটানোর তাগিদ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। স্বাস্থ্য খাতটা কিন্তু বাজেট ব্যবহারের দিক থেকে অদক্ষ একটা মন্ত্রণালয়, তারা কিন্তু সবচাইতে কম পারফর্ম করে। অবশ্য প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানান, স্বাস্থ্য খাতের বেহাল অবস্থা কাঠামোগত ত্রুটির ফল, রাজনৈতিকভাবে সৃষ্ট। পঙ্গু করে রাখা স্বাস্থ্য খাতকে জনগণের স্বার্থেই সবল করতে চায় বিএনপি সরকার। স্বাস্থ্য খাতের অসুবিধাটা হচ্ছে, স্বাস্থ্য খাতে তো বরাদ্দ দিলেও ব্যয় করতে পারে না, কারণ সেখানে পরিকল্পনা ছিল না। সেখানে ছিল কি লুটপাট করা, অ্যাম্বুলেন্স কেন কিন্তু ড্রাইভার দিবা না, এক্স-রে মেশিন কেন কিন্তু এক্স-রে মেশিনের টেকনিশিয়ান নেই, বিল্ডিংগুলো বানানো হয়েছে কিন্তু কোনো ডাক্তার নেই, এবং যে ধরনের ডাক্তার দরকার সে ধরনের ডাক্তার নেই। স্বাস্থ্য খাতে সংবিধানের কথা বলা হয় কিন্তু জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানই পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করছেন।
জটিল রোগের বিশেষায়িত চিকিৎসা সহজলভ্য ও সুশৃঙ্খল করার লক্ষ্যে প্রতিটি জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সমন্বিতভাবে একটি পূর্ণাঙ্গ সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষার প্রতিফলনও রয়েছে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ বাস্তবায়ন বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। স্যার, সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়ে আমাদের সহকর্মীর প্রতিবেদন আমরা দেখছিলাম যে গত চলতি অর্থ বছরের তুলনায় 2026-27 অর্থ বছরে দ্বিগুণের মতো বাড়ানো হয়েছে জিডিপির 1.02%। এই বরাদ্দকে আপনি কিভাবে দেখছেন এখানের জন্য? দেখুন, এটা স্বাস্থ্য খাতের মধ্যে আমি বলবো যে এটা সবচেয়ে বেশি বরাদ্দ। আমরা স্বাধীনতার পর থেকে যদি দেখি বাংলাদেশের ইতিহাসে, তাহলে এটা টাকার অঙ্কে এটা সবচেয়ে বেশি বরাদ্দ। সো ডেফিনেটলি সরকারকে সাধুবাদ জানাই, কিন্তু এই বরাদ্দের পেছনে যে ফ্যাক্টরটা রয়েছে সেটা একটু বলা দরকার। সেটা হচ্ছে যে এই বরাদ্দের একটা বড় অংশ রয়েছে, সেটা হচ্ছে থোক বরাদ্দ হিসেবে, যেটাকে আমরা ব্লক অ্যালোকেশন বলে থাকি। দ্যাট মিনস আমাদের রেগুলার যে খরচটা আছে সেই খরচটার সাথে আমাদের সাধারণত একটা ডেভেলপমেন্ট অংশ থাকে। বাজেটের দুটো অংশ, অপারেটিং এবং ডেভেলপমেন্ট। সো এখানে ডেভেলপমেন্ট অংশের ভিতরেই একটা থোক বরাদ্দ রেখে দেওয়া হয়েছে, সেটা প্রায় 27,600 কোটি টাকার মতো। কেন এই বরাদ্দটা? সেটা হচ্ছে যে সরকার যখন ক্ষমতায় এসেছে 17ই ফেব্রুয়ারি, তার আগেই কিন্তু বাজেটের প্রক্রিয়া অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। BC-1 যেটা বাজেট সার্কুলার 1, সেটা ডিসেম্বরেই এটা হয়েছিল। সরকার এসে নতুন প্রকল্প, নতুন প্রজেক্ট এটাকে গ্রহণ করা, সেটাকে প্রণয়ন করা এবং সেটাকে একনেকে অনুমোদন করা, এই সুযোগটা পায়নি। সো এখন ব্লক অ্যালোকেশনটা রেখে দেওয়া হচ্ছে। সরকার নেক্সট 1 বছরের সময়ের ভিতরে নতুন প্রকল্প গ্রহণ, প্রণয়ন এবং একনেকে পাশ করে তারপরে এই কাজটা করবে। তো সেইটার জন্য বরাদ্দটা, এই জন্য বরাদ্দটা বেশি বেড়েছে। জি, সেক্ষেত্রে আরেকটি বিষয় যদি বলি আমরা, যে সবসময় দেখা যায় স্বাস্থ্য খাতের শহর ভিত্তিক এবং গ্রাম ভিত্তিক যে স্বাস্থ্য সেবা বৈষম্য একটা সবসময় থেকে যায়। এই বাজেটে আপনার কি মনে হয় বৈষম্য কমানোর কোনো আকার বার্তা কিছু আছে? আমি যেটা বললাম, যেহেতু একটা বড় অঙ্কের ব্লক অ্যালোকেশন রেখে দেওয়া হয়েছে, তাহলে এই ব্লক অ্যালোকেশনটা দিয়ে যদি এখন এই বৈষম্য কমানোর প্রোগ্রামগুলো নেওয়া হয়, তাহলে কিন্তু বৈষম্য কমবে। আর যদি বৈষম্য কমানোর প্রোগ্রাম না নেওয়া হয়, তাহলে কিন্তু কমবে না। মানে আমরা যেটা বললাম যে অপারেটিং বাজেট যেটা আছে, সেটা অ্যাজ ইউজুয়াল সরকারের এখন যে সিস্টেম আছে সেটাকে পরিচালিত করার জন্য বাজেটটা আছে, লাইন আইটেম ভিত্তিক বাজেটটা আছে। এর অতিরিক্ত যে বাজেটটা রেখে দেওয়া হয়েছে ডেভেলপমেন্টের জন্য, সেটা এখন ওপেন আছে যেহেতু ব্লক, তাহলে এখানে যত ধরনের পরিবর্তন করার যায় 1 বছরের ভিতরে, এবং সেটা যেহেতু বাজেট আছে সেটা করার সুযোগ আছে। এখন সরকার কোন পরিকল্পনাটা করবে সেটা নির্ভর করবে যে এই যে গ্রাম এবং শহরের ভিতরে ডিফারেন্সটা কমবে কিনা। আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সরকার তার নির্বাচনী ইশতেহারে বলেছেন সেটা হচ্ছে যে সে গ্রামের যে স্বাস্থ্য সেবা আছে সেটাকেও ইন্টিগ্রেট করে সেটাকে উন্নত পর্যায়ে নেবে, এবং শহরে প্রাইমারি হেলথ কেয়ার নাই সেটাকেও সরকার শুরু করবে, এবং সেটার প্রক্রিয়াটা কিন্তু সরকার কিছুটা শুরু করেছে। কারণ আমাদের লোকাল গভর্নমেন্টের যে ফ্যাসিলিটিসগুলো ছিল সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনার যে প্রক্রিয়াটা সেটা প্রায় শেষ হয়েছে। তাহলে সরকার এখন কিন্তু তাহলে আরবানেও এই প্রাইমারি হেলথ কেয়ার যেটা অনুপস্থিত ছিল সেটা কিন্তু এই টাকা দিয়ে যদি দেওয়া শুরু করে, তাহলে যে গ্রাম এবং শহরের ভিতরে যে ডিফারেন্স অথবা গ্রামে যে সমস্ত দুর্বলতা যেটা আছে সেগুলোকে কাটিয়ে ওঠা যাবে যদি প্রপার ডিজাইন করা হয়। সবসময় স্বাস্থ্য সেবায় কত বরাদ্দ হলো কিংবা টাকার অঙ্কের সংখ্যাটা সাধারণ মানুষ কম বোঝে। তারা যেটা বোঝে যে তাদের স্বাস্থ্য সেবা নিতে গিয়ে যেই বড় বড় অঙ্কের খরচ করতে হয় সেটা কি কমবে কিনা, কি মনে হয় সেটা কমাতে হলে কি কি পদক্ষেপ সরকার নেওয়া উচিত? এক্স্যাক্টলি, জনগণের চাওয়া সেটা। জিডিপির 1%, জনগণ জিডিপিও বোঝে না, ন্যাশনাল বাজেটও বোঝে না, কত টাকা খরচ হলো সেটাও বোঝে না। জনগণ যেটা বোঝে যে সে হসপিটালে গেছে, সরকারি স্বাস্থ্য কেন্দ্রে সে গিয়ে দেখলো যেটা সেটা হচ্ছে যে সে তাকে অ্যাক্সেস দিচ্ছে কিনা, সে সহজে অ্যাক্সেস পাচ্ছে কিনা, সে ডাক্তারটা ঠিকমতো দেখাতে পাচ্ছে কিনা, তার মানে সে সার্ভিসটা যেটা পাওয়ার কথা সে ডায়াগনস্টিক সেবাটা হসপিটালের ভিতর থেকে পাচ্ছে কিনা, ওষুধটা হসপিটালের ভিতর থেকে পাচ্ছে কিনা, এবং আলটিমেটলি তার ডিজিজ যেটা সেটা হচ্ছে যে সে সেরে উঠতে পারছে কিনা, তাই না? এই যে বিষয়গুলো যদি জনগণ পায় তাহলে বুঝতে হবে যে এই বাজেট কাজে লেগেছে। তাহলে আমাদের সিস্টেমে যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো আইডেন্টিফাইড অলরেডি, বহুত গবেষণা হয়েছে, এটা সবার মুখে মুখে আছে কী কী দুর্বলতা আছে। যেমন প্রথমে যেটা আছে যে আমাদের হসপিটালগুলোতে যে ম্যান পাওয়ার আছে সেই ম্যান পাওয়ারের বহুত পজিশন ফাঁকা আছে। তাহলে এই ম্যান পাওয়ার নিয়োগ করতে হবে। ম্যান পাওয়ার শুধু ডাক্তার না, শুধু নার্স না, আমাদের মেডিকেল টেকনোলজি আছে, আয়া এবং অন্য যে সমস্ত সাপোর্ট স্টাফ আছে সেইগুলো পূরণ করতে হবে। হসপিটালটা ক্লিন থাকে না,
হসপিটালের ফুড, যারা রোগী যারা খাবারটা খায় সে খাবারের মানটা ভালো না, হসপিটাল ডায়াগনস্টিক সেবা নাই, অপ্রতুল, হসপিটালে সব ধরনের ওষুধ পাওয়া যায় না। তাহলে এই ব্যবস্থাটা যদি করা হয় তাহলে কিন্তু রোগীরা ওখান থেকে বেনিফিটটা পাবে। তাহলে এইটা করার জন্য যে ধরনের মেকানিজম বা যে ধরনের পরিবর্তন বা সংস্কার করা দরকার, সরকার যদি এই টাকা দিয়ে সেটা করে তাহলে বুঝতে হবে যে এই টাকাটা কাজে লেগেছে। জি, আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদন আলোচনার শুরুতে যেমনটা দেখছিলাম, প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা বলছিলেন যে স্বাস্থ্য খাতের বেশিরভাগ যে সমস্যা সেটা অনেকভাবে রাজনৈতিকভাবেও সৃষ্ট। তো সুশাসন নিশ্চিতে স্বাস্থ্য খাতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? দেখুন, স্বাস্থ্য খাতের বিষয় যেটা হয়েছে সেটা হলো স্বাস্থ্য খাত বর্তমানে যেটা সেটা হলো বাংলাদেশ সিভিল সার্ভিসের পার্ট। এখন সিভিল সার্ভিসের পার্ট যখনই হয় তখনই হচ্ছে যে সিভিল সার্ভিসের সমস্ত নিয়মকানুন তাকে মেনে চলতে হয়। দ্যাট মিন তখন সিভিল সার্ভিসের বিষয়টা সেটা হলো সেন্ট্রালাইজড একটা বিষয়। স্বাস্থ্য যেটা সেটা হলো প্রত্যেকটা হসপিটাল পরিচালিত হচ্ছে, তার যদি কিছু ফ্লেক্সিবিলিটি না থাকে, তার যদি কিছু ডিসেন্ট্রালাইজ ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা না থাকে তাহলে কিন্তু স্বাস্থ্য খাত পরিচালনা করা যায় না। তাহলে এখানে আমাদেরকে ধাপে ধাপে স্বাস্থ্য খাতকে একটু ডিসেন্ট্রালাইজেশনে যেতে হবে। ম্যানেজাররা যেন তারা ফ্লেক্সিবল হইতে খরচ করতে পারে, ডিসিশন নিতে পারে, সেই জায়গাগুলোতে যেতে হবে। সেই জন্য আমাদের সংস্কার কমিশন কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ রিকমেন্ডেশন করেছিল যে আমাদের একটা ন্যাশনাল হেলথ কমিশন গঠন করতে হবে, আমাদের রিজিওনাল যে কিছু তৈরি করতে হবে যে আস্তে আস্তে যাতে ডিসেন্ট্রালাইজেশন করা যায়, রাইট? এই যে বিষয়গুলো আছে সেগুলো যদি করা যায় তাহলে কিন্তু এটা হবে। সাথে সাথে যেটা সেটা হচ্ছে যে গভর্নেন্সের আরেকটু যেটা ইমপ্রুভ করতে হবে সেটা হচ্ছে আমাদের গভর্নেন্স যাদের মাধ্যমে ধরেন যেটা পরিচালিত হয়, একটা হচ্ছে মিনিস্ট্রি সেক্রেটারিয়েট, একটা হচ্ছে আমাদের ডিজি হেলথ বা অন্যান্য যে সমস্ত ডিজি আছে, সেই জায়গাটাতে শক্ত কাঠামো এবং তাদের যে ফিল্ড লেভেলের যে অফিসগুলো আছে, ডিস্ট্রিক্ট অফিস, ডিভিশন অফিস, উপজেলা যে অফিসগুলো আছে, সেইটাকে যদি আমরা শক্তিশালী করি তাহলে কিন্তু গভর্নেন্স ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ বাস্তবায়ন নিয়ে। এজন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। কোরিয়া ও হংকংয়ে কর্মী পাঠানোর মাধ্যমে জনশক্তি রফতানিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পিছিয়ে পড়া চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। প্রচলিত শ্রম বাজার, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সহ নানা জটিলতায় ভিসা সংকুচিত হয়ে পড়ায় চলছে নতুন নতুন দেশের খোঁজ। একই সঙ্গে নারী গার্মেন্টস কর্মীদের জন্য আশার আলো হয়ে উঠছে জর্ডান। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জনশক্তি রপ্তানিতে দেশের অন্যান্য জেলার তুলনায় পিছিয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি। 22 বছরে 3 জেলা থেকে বিদেশ গেছেন 20,000-এরও কম কর্মী। তবে সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য জেলার বাসিন্দাদের জন্য জাপান, দক্ষিণ কোরিয়া এবং হংকংয়ের মতো দেশগুলিতে যাওয়ার সুযোগ বেড়েছে। তাছাড়া পোশাক খাতের কর্মী হিসেবে জর্দানও আছে নারী শ্রমিকের চাহিদা। 3 পার্বত্য জেলা কিন্তু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র 3 জেলাতেই আছে। খাগড়াছড়ি যেতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে হচ্ছে ক্যান্টনিজ ভাষা যেটা হংকং যায় সেটা প্রশিক্ষণ চলমান আছে। জাপানি ভাষা সেটা রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ সেটা চলমান আছে। বান্দরবনে জাপানিটা আপাতত বন্ধ আছে, কিন্তু ক্যান্টনিজ ভাষাটা সেটা চলমান আছে প্রশিক্ষণ। জনশক্তি রপ্তানি কার্যালয়ের তথ্য অনুযায়ী পার্বত্য জেলা বান্দরবন থেকে 24 বছরে বিদেশ গেছেন মাত্র 7,068 জন কর্মী, আর রাঙ্গামাটি থেকে গেছেন 8,153 জন। এই অবস্থায় জনশক্তি রপ্তানি বাড়াতে 3 পার্বত্য জেলায় টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে কারিগরি শিক্ষার পাশাপাশি চলছে বিভিন্ন দেশের ভাষার প্রশিক্ষণ। কাজটা হচ্ছে যে প্লাম্বিং এর কাজ, এটা আর এটা একটা ডিমান্ডেবল কাজ। এই কাজটা শিখে আমি বাইরে বিদেশ যাওয়ার একটু চিন্তা ভাবনা আছে। সেলাইয়ের কাজটা শিখছি, তো বিদেশ যাওয়ার ইচ্ছা আছে। এখন বর্তমানে জর্দান থেকে সুযোগ আসছে আর কি। বিউটিফিকেশনের কাজ শিখছি, যদি ভালো অপরচুনিটি পাই তাহলে দেশের বাইরে যাওয়ার আগ্রহ আছে। যারা ট্রেনিং গ্রহণ করছে তারা ওভারসিজ মার্কেটে যাচ্ছে, পাশাপাশি লোকাল মার্কেটেও তারা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে। শুধু রাঙ্গামাটি, বান্দরবান কিংবা খাগড়াছড়ি নয়, জনশক্তি রপ্তানিতে এক সময় শীর্ষে থাকা চট্টগ্রামও ক্রমশ পিছিয়ে পড়ছে। চট্টগ্রামের বাসিন্দারা কাজের সূত্রে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত এবং ওমানমুখী হলো প্রতিটি দেশ বর্তমানে কোনো না কোনো সংকটে জর্জরিত। স্কিল ডেভেলপমেন্ট হলে আমরা
ওই যে দেশের যে ধরনের ডিমান্ড আছে সেই ডিমান্ড বেস আমরা যদি তাকে স্কিল ডেভেলপ করাতে পারি, তার মধ্যে যদি কনফিডেন্স তৈরি হতে পারে, তাহলে মনে হয় তারা আবার এই মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশের বাজারে তারা সার্ভাইভ করতে পারবে। 2025 সালে চট্টগ্রাম বিভাগের 11টি জেলা থেকে কর্মসংস্থানের জন্য বিদেশ গেছেন 3,22,291 জন। বিপরীতে চলতি বছরের প্রথম 5 মাসে জনশক্তি রপ্তানি 85,000। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন এ সময়ের বাণিজ্য। ভরা মৌসুমেও লক্ষ্মীপুরের মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই। সারাদিন নদীতে থেকে জেলেদের ফিরতে হচ্ছে শূন্য হাতে। বাজারে অলস সময় পার করছেন আড়তদাররাও। মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, পর্যাপ্ত বৃষ্টিপাত হলে ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে ইলিশ। আহাদুল ইসলাম আকাশের ছবিতে মাঝারুল আনোয়ার টিপুর রিপোর্ট। ইলিশের ভরা মৌসুম, জাল ভরে উঠে আসার কথা রূপালী ইলিশ, কিন্তু লক্ষ্মীপুরের মেঘনায় জেলেদের জালে দেখা মিলছে না মাছের। তারা বলছেন, এক একটি নৌকায় 10 থেকে 12 জন সারাদিন নদীতে থেকেও ফিরতে হচ্ছে প্রায় শূন্য হাতে। খরচের টাকার মাছও মিলছে না, এতে পরিবার পরিজন নিয়ে পড়তে হচ্ছে বিপাকে। মাছ নদীতে কমে, এটুক দিয়ে আমাদের তেলের টাকা হয় না, ঠিক মতন খাওয়া দাওয়া হয় না। যে মাছ পাই সংসার চালাইতে কষ্ট হয়, কিস্তি দিতে পারি না। নদীতে যাই এক জায়গায় 5,000-10,000 টাকা খরচ হয়, কিন্তু আমরা মাছ হয় 3-4 আমরা অনেক ঋণ নিয়ে গেছি। মাছ নাই, কি করবো, দানা করে বয়ে খাই, গাড়ি আজকে 10 দিন ধরে বসা। এদিকে ভরা মৌসুমে মাছ না থাকায় মাছঘাটগুলোতে নেই হাকডাক। প্রতিদিন যেখানে লাখ লাখ টাকার ইলিশ বিক্রি কিনি হতো, সেখানে নেমে এসেছে স্থবিরতা। দৈনিক লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি করতে হবে, এখন 1000 টাকার বিক্রিও হয় না। দিনকে দিন বাচ্চায় বসে বসে চার দোকানে চা খাই, চার দোকানে টাকা দিতে পারি না। নদীতে নাব্য সংকট ও জলবায়ু পরিবর্তনের কারণে মেঘনা ইলিশের দেখা মিলছে না উল্লেখ করে মৎস্য কর্মকর্তা জানান, পর্যাপ্ত বৃষ্টিপাত হলে জেলেদের জালে ধরা পড়বে পর্যাপ্ত রূপালী ইলিশ। বৃষ্টিপাত কম হওয়ার কারণে নাব্যতা পড়ে গেছে এবং চর পড়ে যাওয়ার কারণে ইলিশ যেটা সাগর থেকে আসার কথা সেটা ওভাবে আসতে পারছে না। 1-1.5 মাসের ভিতরে যদি বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে যে নদীর নাব্যতাটা একটু স্বাভাবিক হবে, রূপালী ইলিশ ঝাঁকে ঝাঁকে নদীতে ঢুকবে, তখন আমাদের জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ পাবে বলে আমরা বিশ্বাস করি। লক্ষ্মীপুরে 65,000 জেলে রয়েছেন, এর মধ্যে নিবন্ধিত জেলে রয়েছেন 46,067 জন। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। দেখছেন এ সময়ের বাণিজ্য। প্রতিভা অন্বেষণে নারায়ণগঞ্জে হয়ে গেল মার্কস অলরাউন্ডারের ঢাকা জোনের আঞ্চলিক প্রতিযোগিতা। শুক্রবার সকাল 9টায় নারায়ণগঞ্জে মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা এবং বন্দর থানার সবগুলো স্কুল ও কলেজের 2000-এর অধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্লে থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত জুনিয়র স্কুল, 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত মিডল স্কুল এবং 9ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত হাই স্কুল ও কলেজ, এই 3টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতা। সময়ের বাণিজ্য। নওগাঁর হাটে ধানের বিপুল সরবরাহ। বাজেট ঘোষণার পর মন প্রতি 70 থেকে 80 টাকা দাম কমিয়ে দিয়েছে মিলাররা। চাষিদের অভিযোগ, ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করে দাম কমিয়ে দিয়েছে, এতে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। বিস্তারিত জানাতে নওগাঁর মহাদেবপুর হাটে আছেন রিপোর্টার MR রকি, যাচ্ছি তার কাছে। রকি, চলছে ভর মৌসুম ধানের। এই মৌসুমে ধান চাষিরা তাদের ক্ষেত থেকে তোলার পর এই মুহূর্তে হাটে তুলছেন এবং সপ্তাহ ব্যবধান আমরা দেখছিলাম বর্তমানে হাটে কিন্তু পর্যাপ্ত ধানের সরবরাহ। এই মৌসুমের যে ধানগুলো রয়েছে, বিশেষ করে বিধান 90, কাটারি, জিরা, নাজির, এই জাতীয় ধানের যোগানটা এই মুহূর্তে সবচেয়ে বেশি এবং হাটে সরবরাহ যতটা বেড়েছে, দরের জায়গাটা কিন্তু চলতি সপ্তাহে কিছুটা কমে এসেছে। আমরা দেখছিলাম এই সপ্তাহে সব ধরনের ধানের দরের জায়গা কিন্তু 80 থেকে 100 টাকা পর্যন্ত। বিশেষ করে সরু জাতের যে ধানগুলো রয়েছে, সুগন্ধি, এই ধানগুলোর দাম 100 টাকা প্রতি মনে কমেছে। অন্যদিকে মোটা, কাটারি, নাজির, জিরা যেটি 1380 থেকে 1400 টাকা বিক্রি হয়েছিল, সেটি কিন্তু 80 থেকে 70 টাকা দর কমেছে এই হাটগুলোতে। এবং এই চলতি সপ্তাহে বাজেট পেশ করা হয়েছে। বাজেট পরবর্তী ব্যবসায়ীদের দিক থেকে ধানের দর কমিয়ে দেওয়ার কথাই বলা হচ্ছে। এক্ষেত্রে আসলে চাষিরা যে বিষয়টি বলার চেষ্টা করছে যে ধানের যোগান যত বেড়ে যায়, হঠাৎ করে কিন্তু সেই মুহূর্তে দরের জায়গাটা কমিয়ে দেওয়া হয়। এভাবে একটা দর ওঠানামায় চাষিরা
ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন অভিযোগ কিন্তু চাষিদের দিক থেকে করা হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁর মহাদেবপুর হাটে ধান বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গে দেখছেন এ সময়ের বাণিজ্য। কক্সবাজারে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনের পর বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। পুনঃখনন করার মাধ্যমে এইভাবে চিন্তা করুন, সারা বাংলাদেশে যদি আমরা যেই খালগুলোকে লক্ষ্য করেছি সেই খালগুলো যদি খনন এবং পুনর্খনন করতে পারি, তাহলে চিন্তা করুন এই একটি এলাকাতেই এই 10 বর্গ কিলোমিটার এলাকার মানুষ এই পানির সুবিধা পাবে। তার মধ্যে 40,000 মানুষ তো পানির সুবিধা পাবে, সাথে 8,500 কৃষক ভাই সরাসরি যারা কৃষক তারা সেই সুবিধা পাবে এই একটি উপজেলাতে, এই সদর থানাতেই। তাহলে চিন্তা করুন আমরা যদি 20,000 কিলোমিটার খাল খনন করতে পারি, সারা বাংলাদেশে কত কৃষক ভাই সরাসরি সেচের সুবিধা পাবে। আমরা আগেই বলেছি, সব সময় বলছি, আজকেও বলছি, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি, এবং সেই জন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য, কৃষক ভাইদের সুবিধার জন্য, কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা এই খাল খনন কর্মসূচি যেমন শুরু করেছি, একই সাথে আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা কৃষক ভাইদেরকে প্রতি বছর তাদের বীজ, কীটনাশক, ওষুধ বলুন, সার বলুন কেনার জন্য প্রতি বছর এককালীন আমরা তাদেরকে 2,500 টাকার একটি সুবিধা দিতে চাই, এবং সেটি দিব আমরা ইনশাল্লাহ কৃষক কার্ডের মাধ্যমে। এই কথাটা আমরা বলেছিলাম। আপনারা জানেন 2 দিন আগে আমরা বাংলাদেশে বিএনপি এই বর্তমান সরকার গত ফেব্রুয়ারি মাসের 17 তারিখে সরকার গঠনের পরে এই গত 2 দিন আগে আমরা বাজেট উপস্থাপন করেছি। সেই বাজেটে আমরা কৃষকদের জন্য, কৃষক ভাইদের জন্য আমরা বরাদ্দ রেখেছি, এবং ইনশাল্লাহ আগামী জুলাই মাস থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে আগামী 1 বছরের ভিতরে আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলায় 8 থেকে প্রায় 10,000 কৃষক ভাইদের কাছে আমরা এই কৃষক কার্ডের সুবিধা পৌঁছে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আগেই বলেছি আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের জন্য, আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের মানুষের জন্য। আমরা জানি গ্রামে গঞ্জে মিলিয়ে বাংলাদেশের শতকরা 70 থেকে 80% মানুষ, খেটে খাওয়া মানুষ বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলোতে বাস করে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এখন এই নারীদের দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষার ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন, বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন। এই নারীরা যদি শিক্ষিত না হয়, তারা যদি স্বাবলম্বী হতে না পারে, তাহলে পুরুষের পাশে দাঁড়াতে পারবে না এবং বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। সেই জন্য এই নারীদের শিক্ষা ব্যবস্থা, তারা যাতে আরো শিক্ষার সুযোগ পায়, সেই জন্য স্নাতক পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত আমরা এই বর্তমান সরকার মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার ঘোষণা দিয়েছে। এবং শুধু তাই নয়, একই সাথে আমরা যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তিও দিব, সেই ব্যবস্থাও আমরা রেখেছি এই বাজেটের মধ্যে। এবং একই সাথে এই যে বাংলাদেশের শতকরা 70% মানুষ, অন্তত 70% মানুষ যে গ্রামে বসবাস করে, এই গ্রামের পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবার ঘোষণা দিয়েছি। এবং যেমন স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটু আগে বলেছেন যে ভোটের দাগ শুকানোর আগেই আমরা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের আগে, সেই প্রতিশ্রুতি পালনের কাজ শুরু করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কালি শুকানোর আগেই আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু করেছি। এই সেই ভোটের কালি শুকানোর আগে আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। ভোটের কালি শুকানোর আগে আমরা খাল খননের কাজ শুরু করেছি। ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছি, ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় আমরা চেষ্টা করছি প্রত্যেক উপজেলা 8 থেকে 10,000 মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধা তুলে দিব। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে বাজেট ঘোষিত হয়েছে 2 দিন আগে, সেখানে আমরা বলেছি আমরা এই দেশের মানুষের
চিকিৎসার ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। মানুষ যাতে চিকিৎসা সুবিধা পায়, মানুষ যাতে স্বল্প মূল্যে ওষুধ পেতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এবং সেই জন্যই অনেকগুলো চিকিৎসা ব্যবস্থার অনেকগুলোর উপরে আগের সরকারগুলো ট্যাক্স রেখে গিয়েছিল, ভ্যাট দিয়ে গিয়েছিল, আমরা সেই ট্যাক্সগুলো আমরা উঠিয়ে নিয়েছি। তার ফলে আগে একজন হার্টের রোগী সে যদি স্টেন্টিং করত, তাহলে তার যেখানে প্রায় 1.25 লক্ষ টাকার মতন খরচ হতো, সেই টাকা এই ট্যাক্স উঠায় নেবার পরে আগামী জুলাই মাস পর থেকে ইনশাল্লাহ সেটি প্রায় অর্ধেকে নেমে আসবে। শুধু তাই নয়, অনেক মানুষ, বাংলাদেশের অনেক মানুষ কিডনি ডায়ালিসিস রোগী আছে, কিডনি ডায়ালিসিস করতে হয়, সেই ডায়ালিসিসের যে ওষুধ আসে সেটিরও ট্যাক্স তুলে নেওয়া হচ্ছে। তার ফলে এখন প্রায় 800 থেকে 8000 টাকা পর্যন্ত প্রত্যেকটি রোগীর প্রত্যেকটি ডায়ালিসিসের ক্ষেত্রে খরচ কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো করার উদ্দেশ্য এবং কাজগুলো করার লক্ষ্য একটি। কি সেই লক্ষ্য? সেই লক্ষ্য হচ্ছে দেশের মানুষ যাতে একটু ভালো থাকতে পারে। আজকে সকালবেলায় আসার সময় যখন আমি প্লেনে করে এই কক্সবাজার আসছিলাম, তখন আমি প্লেনে বসে বসে পত্রিকাগুলো দেখছিলাম যে কি কি সংবাদ করেছে। অনেকগুলো পত্রিকাতে আমি দেখলাম, পত্রিকাগুলো নিউজ করেছে প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, কারণ উদ্দেশ্য একটি, লক্ষ্য একটি, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা যেমন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের, ওষুধ, বিভিন্ন চিকিৎসার বিষয়ের ট্যাক্স কমিয়ে দিয়েছি যাতে সেগুলোর দাম কমে যায়, যাতে মানুষ স্বস্তিতে থাকতে পারে। আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি মদের উপরে। আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি সিগারেটের উপরে, যা মানুষের জন্য ক্ষতিকারক। কিন্তু আমরা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন নিউজের মধ্যে দেখলাম একটি খবর। সেই খবর? বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না, গণবিরোধী বাজেট মানে না। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, দাঁড়াও, প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন? তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটি বিষয় এখানে বাজেটের মধ্যে উল্লেখ করেছি, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষির সাথে সাথে একই সাথে আমাদেরকে শিল্প বাণিজ্য গড়ে তুলতে হবে। এবং সে কারণেই শিল্প বাণিজ্য যদি গড়ে উঠতে পারে, আমাদের সন্তানরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করতে পারবে। এবং সে কারণেই যে সকল শিল্প দেশে উৎপন্ন হয়, যে সকল দ্রব্য দেশে উৎপাদিত হয়, একই জিনিস যেগুলো বিদেশ থেকে আসে সেগুলোর উপরে আমরা ট্যাক্স বাড়িয়েছি, যাতে করে দেশে যেই দ্রব্যটি উৎপাদিত হচ্ছে সেই দ্রব্যটি যারা উৎপাদিত হচ্ছে সেই শিল্প কারখানাটি যাতে সাপোর্ট পেতে পারে, তার ব্যবস্থা আমরা এই বাজেটের মধ্যে রেখেছি। এটিও বিরোধী দলের পছন্দ নয়। এখন প্রিয় ভাই বোনেরা, দেশের মালিক আপনারা, দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, দেশের মালিক কোনো পরিবার নয়, দেশের মালিক হচ্ছে বাংলাদেশের 20 কোটি জনগণ। এই 20 কোটি জনগণ যারা দেশের মালিক, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনাদের কাছে আমি বিচার দিয়ে যাচ্ছি যে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, যেই বাজেটের মাধ্যমে জনগণের জন্য
স্বস্তির ব্যবস্থার চেষ্টা করছে সরকার, সেই বাজেট বলে বিরোধী দল মানে না। তারা দাবি তুলেছে কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম, তারা দাবি তুলেছে কেন আমরা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম, এই তাদের দুঃখ, তাদের কষ্ট। কেন বর্তমান সরকার 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ট্যাক্স কমিয়ে দিল, এই হচ্ছে তাদের দুঃখ। তাহলে কি এরা জনগণের বন্ধু হলো? জনগণের বন্ধু তারা হলো না। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে কারা জনগণের বন্ধু এবং কারা জনগণের বন্ধু নয়, এইটি সঠিকভাবে নির্ণয় করতে হবে। আমরা অতীতে দেখেছি জনগণকে বিভ্রান্ত করে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি, দেশের ভাগ্য পরিবর্তন হয়নি। এই প্রথম আমরা চেষ্টা করছি। প্রিয় ভাই বোনেরা, বিএনপি যেমন অতীতেও চেষ্টা করেছে, আপনারাই বলেছেন এইখানে শহীদ জিয়া খাল খনন করেছিলেন, দেশনেত্রী খাল খনন করেছিলেন, বৃক্ষরোপণ করেছিলেন, এই কাজগুলোর মাধ্যমে ধীরে ধীরে দেশের অবস্থার পরিবর্তন হচ্ছিল। কিন্তু যারা বিভ্রান্তকারী, যারা ষড়যন্ত্রকারী, বিভিন্ন সময় তারা ষড়যন্ত্র করেছে এবং ষড়যন্ত্র করে মানুষের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল। দেশের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল। বিগত 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে দেশের জন্য যারা কাজ করে তাদেরকেই বাংলাদেশের মানুষ দায়িত্ব দিয়েছে। আগেই বলেছি আমাদের সকল বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, কাজেই জনগণের শক্তি হচ্ছে আমাদের শক্তি, জনগণের সমর্থি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমর্থন, জনগণের শক্তি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের সাথে জনগণের সমর্থন আছে বলেই যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব এবং এই কাজের মাধ্যমেই আমরা চেষ্টা করব সর্বোচ্চ শক্তিতে ইনশাআল্লাহ চেষ্টা করব এই দেশের ভাগ্যের পরিবর্তন করার জন্য, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। কারণ এই দেশই হচ্ছে বিএনপির প্রথম ঠিকানা, এই দেশই হচ্ছে বিএনপির শেষ ঠিকানা। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন, দেশ আমাদের সকলের, এই দেশই আমাদের প্রথম ঠিকানা, এই দেশই আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমরা বলি এই দেশকে গড়লে আমরাই ভালো থাকবো, আমাদের সন্তানরাই শান্তিতে থাকতে পারবে। এই দেশকে যদি আমরা গড়তে না পারি তাহলে আমাদের সন্তানরা দুঃখ কষ্টে থাকবে। কেউ কি চায় নিজের সন্তান কষ্টে থাকুক? কেউ আমরা চাই না। সেজন্যই আমরা একটি কথাই বলি সব সময়, করব কাজ সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ সব হবে আস্তে আস্তে। কক্সবাজারে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, এই ছিল এ সময়ের বাণিজ্যে। দর্শক, বিশ্বকাপ মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। সবগুলো ম্যাচ দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ যশোয়া। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।